একটি 43-44 বছর বয়সের একজন মহিলা, দুহারা স্বাস্থ্য, তার বডি গঠন অনেক শক্তপোক্ত, শরীরে অনেক শক্তি, একটু চাপা শ্যামবর্ণা, বেশ সাহসী। আমার চোখের দিকে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিমাতে সে কথা বলছে। কেসটা আমার কাছে রেকর্ড রয়েছে। সে 1 বছর আগে এসেছিল আমার কাছে তার মুখে কিছু দাগের জন্য। একবার ওষুধ নিয়ে যাওয়ার পরে সে মোটামুটি ঠিক ছিল, তারপর আর আসে নাই। পরে ওর সমস্যার সৃষ্টি হয়েছে আপনার ব্যথা, 2 হাঁটুতে ব্যথা, গিটে ব্যথা, এই সব নিয়ে সে তারপরে থেকে অ্যালোপ্যাথি চিকিৎসা করেই যাচ্ছে এক নাগাড়ে। এবার মুখে ব্রণ হয়েছে, ছোট ছোট দুটো, একটা আর একটু কালো দাগ প্রমিনেন্ট হয়েছে। তো সে এটার জন্য আমার কাছে এসছে। তো আমার কাছে এসে বললেন, আমি তো চিনতে পারছি না ওকে। তো বললেন যে আমি 1 বছর আগে এসছিলাম, ভালো ছিলাম, তো আবার এসছি, আপনি একটু ভালো ওষুধ দেন। হেসে হেসে বললেন যে একটু ভালো ওষুধ দেন যাতে আমার মুখটা ঠিক হয়ে যায়। তো আমি দেখলাম যে মুখে তো এমন বেশি কিছু সমস্যা নেই। বয়স, চেহারা, স্বাস্থ্য সবকিছুর সাথে মুখের বর্তমান যা অবস্থা তাতে করে যে খুব বেশি খারাপ লাগছে তা তো নয়। কিন্তু তার দৃষ্টিতে খারাপ লাগছে। তো সে সেটার জন্য এসেছে। এবার কেস চেকিং করছি, করার জন্য করতে করতে সে বলছে যে আমার আর কিছু দরকার নেই। আপনি শুধু আমার এইটাকেই সারান। আর ব্যথা বেদনার জন্য আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করছি। তো ওটা বন্ধ করা যাবে না। কেন বন্ধ করা যাবে না? না, হোমিওপ্যাথিতে তো ধীরে, ধীরে কাজ করে। হোমিওপ্যাথিতে এগুলো সারতেও চায় না। এইজন্য আমি এর চিকিৎসা নিতে চাইছি না। অ্যালোপ্যাথিতে দ্রুত কাজ করে, দ্রুত ভালো হয়। তো আমি তখন বললাম যে অ্যালোপ্যাথিতে দ্রুত কাজ করে এবং দ্রুত ভালো হয়। এটা আপনার বিশ্বাস? বলল, "হ্যাঁ, করে তো।" তো ১ বছর আগে আপনার ব্যথা বেদনাগুলো কেমন ছিল? ১ বছর পরে আজ ব্যথা বেদনাগুলো কেমন আছে? বলল যে, "আগে তো এর থেকে কম ছিল, এখন আরো বেশি। আগে ওষুধে ভালো কাজ হতো, এখন হচ্ছে না।" তখনই আমি বললাম যে, "তাহলে আপনি কি মনে করেন যে আরো ১ বছর পরে আপনি এতটা শক্তিশালী, এতটা ভালো থাকবেন বলে আপনার মনে হয়?" বলছে, "না, তা থাকবো না। তাহলে অ্যালোপ্যাথি ওষুধে আপনার উপকারটা কি করলো? এতদিন ধরে ট্রিটমেন্ট করেছেন, এত হাজার, হাজার টাকা খরচা করে এখন উপকারটা কি করলো?" বললাম, "না, উপকার বলতে আমি কাজ তো করে যেতে পারি। আমাকে তো কাজ করতে হবে। শুয়ে বসে থাকা আমার পক্ষে উপায় নেই।" "কেন শুয়ে বসে থাকা যাবে না?" বলছে যে, "কি শুয়ে বসে থাকা যাবে না? আমার সংসার আছে, সংসারের কাজ আছে, প্রচুর কাজ। কাজ করার জন্য আর তো কেউ নেই। আমার ২ ছেলে, স্বামী এবং শাশুড়ি। শ্বশুর মারা গেছে। ছেলে দুটো পড়াশোনা করে। তারা বড় হয়ে গেছে। একটার বয়স প্রায় ২২ বছর। আর একটা ৩ বছর ছোট। তো তারা সবাই পড়াশোনা করছে। শা শ্বশুর মারা গেছে, শাশুড়ি আছে। স্বামী চাষবাস করে। ওদের অবস্থা সম্পন্ন পরিবার। তো এই তো মোটে ৫ টা লোক। তো এত বেশি কাজ বলছেন কেন? তা বলছে, "না, প্রচুর কাজ।" তো বলুন তো প্রচুর কাজ? ৩৫ টা মুরগি আছে। একটা চাষী ফ্যামিলিতে ৩৫ টা মুরগি। হাঁস রয়েছে, গরু আছে। তো আমি বললাম, "এগুলো কে পালন করে? দেখভাল কে করে?" বলল, "আমি করি সব। আমি দেখভাল করি।" কি বলছেন? ৩৫ টা মুরগি মানে তো আপনি নিজেই মুরগি হয়ে যাবেন এতগুলো মুরগিকে পালন করতে গেলে। ওরা কি, কি মুরগি রয়েছে বিভিন্ন জাত সম্বন্ধে আলোচনা হলো এবং প্রচুর ডিম দিচ্ছে এই।
তো আমি বললাম যে, "আপনি এত কিছু একা সামলান, গরুটাকে খাওয়ানো, তার খাবার রেডি করা সব আপনি নিজে?" বলল, "হ্যাঁ, আমি সব নিজে।" তা বললাম যে, "আমি হলাম বাড়ির সব। আমি হলাম বাড়ির কর্তা। আমি যা বলব তাই। আমার কথাই শেষ কথা। আমার স্বামীকেও আমার কথা শুনতে হবে, আমার ছেলে দুটোকেও শুনতে হবে, আমার শাশুড়িকেও শুনতে হবে। কিন্তু আমি সবার প্রতি ন্যায্য বিচার করি। অন্যায় বিচার করি না। কেউ অন্যায় করলে তাকে আমি বকাবকি করি। তো ছেলেরা বড় হয়ে গেছে, ২২ বছর বয়স হয়ে গেছে ছেলের, ১৫-১৮ বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, ১৯ বছর। তো এখনো পর্যন্ত সেই ছেলেগুলো যা কিছু করুক না কেন সব মাকে জিজ্ঞাসা করবে, বাবাকে নয়। কোথায় কি করতে হবে, কি খরচা করতে হবে, কি ইত্যাদি, ইত্যাদি নানান কিছু সবকিছু মা। বাবা কিছুর মধ্যে নয়। বাবা খেটে খালাস। তা আমি তখন বললাম, "আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি। কিছু মনে করবেন না যেন। আমার খুব আ কৌতূহল। সংসারে আপনি সকাল থেকে উঠে রাত পর্যন্ত প্রচুর পরিশ্রম করতে হয়। বুঝলাম। এবং অফিসে, স্কুলে আজকাল তো সরকারের এই কাগজ ঠিক করতে হবে, ও কাগজ ঠিক করতে হবে, সেই কাগজ ঠিক করতে হবে। সবেতেই মা। ছেলের কলেজে যেতে হবে, স্কুলে যেতে হবে, সবেতেই মা। ব্যাংকে যেতে হবে, পোস্ট অফিসে যেতে হবে, সবেতেই মা। বিডিও অফিসে যেতে হবে মা ছাড়া, পঞ্চায়েতে যেতে হবে মা ছাড়া কেউ নয়। সব মা। তারপরেও আপনি নিজেকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন কি করে আমাকে একটু বলতে পারেন? আমি তখন এই কথাটা বললাম। তো তখন হাসছে। "কেন?" বললাম, "হ্যাঁ, এটা আমার জানা খুব ইচ্ছা। এরকম পারে না তো। আপনি যেভাবে নিজেকে সাজিয়ে রেখেছেন, এই সাজানোটা কেউ পারে না। এত পরিশ্রম করার পর অসম্ভব ব্যাপার। তো আপনি কি করে ম্যানেজ করেন? আমাকে বলেন তো এটা।" তা বলছেন, "আমি এরকমই করি। আমি সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি।" আর সে তো আমি বুঝলাম। বলে, "তারপরেও আমি এরকম ভাবেই ম্যানেজ করি সবকিছু। বেশ ভালো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব সাহসী।" বলল, "হ্যাঁ, আমার খুব সাহস। সবার সঙ্গে মিশুকি।" বলল, "হ্যাঁ, আমি মিশুকি। আচ্ছা আপনি এত পরিশ্রম করেন, এত কাজ করেন, হাঁস, মুরগি, গরু সবকিছু পালন করছেন। তো এই এই টাকাগুলো আপনি কি করেন? সবকিছু কি সঞ্চয় করেন?" বলল, "না, আমি সঞ্চয় করি এবং সংসারে ব্যবহার করি। বাজে খরচা প্রয়োজনের বাইরে" বলল, "না, একটাও বাজে খরচা করি না।" আচ্ছা। তো বাজে খরচা আপনার হয় না। সবকিছুই যথাযথ খরচার মধ্যেই আপনি এগুলো খরচা করেন। বলল, "হ্যাঁ।" কৃপণতা? বলে, "কৃপণতা অতটুকুই যে আমি বাজে খরচা করি না। প্রয়োজনে যা লাগবে সব খরচ করব। কিন্তু অপ্রয়োজনে আমি ৳১ টাকাও খরচা করব না।" আচ্ছা। কাজকর্মের গুণগত মান কেমন তার চেহারা দেখেই বোঝা গেছে। একদম ফিটফাট। এই বয়সে এসেও সে এত পরিশ্রম করার পরও একজন মহিলা একদম ফিটফাট। চেহারা দেখে মনেই হবে না যে তার বয়স এত হয়ে গেছে। এখনো তার মধ্যে জৌলুস আকর্ষণ যথেষ্ট রয়েছে। এত পরিশ্রম করার পরেও। তার মানে বুঝে নেন যে সে কতটা ফিটফাট নিজেকে রাখে। তো তারপরেও আমি জিজ্ঞাসা করলাম যে, "আপনার কাজের গুণগত মান কেমন?" বলল, "সুন্দর। একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। উল্টোপাল্টা আমার একদম সহ্য হয় না, মাথা গরম হয়ে যায়। ছেলেপেলে আ তারা যদি আমার কথা মতো ঠিকঠাকভাবে না চলে তাদেরকে আমি বোঝাই। কিন্তু অমান্য করলে আমি খুব বকা দেই। ভীষণভাবে বকা দেই, ভীষণভাবে আমি রেগে যাই।" আচ্ছা। আর আ আপনি কি শুধু নিজের পরিবারের কাজকর্মই করেন না বাইরের কাজকর্ম করেন? বলল, "না, আমি শুধু পরিবারের কাজকর্ম। বাইরের কোনো কাজকর্ম আমি করি না। আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। বাইরের কোনো কাজকর্ম নিয়ে আমি ওসব ব্যস্ত থাকি না।" এই ব্যথা বেদনার জায়গাতে ওষুধ একদিন না খেলে তার ব্যথা বেদনা ভীষণভাবে বেড়ে যায়। তারপরে সে কাজ করতে পারবে না। কিন্তু কাজ করার জন্য তাকে শক্তি স সা মানে শক্তপোক্ত থাকতে হবে।
যখন ব্যথা খুব বেড়ে যায়, ঠিকমতো কাজ করতে না পারে, তখন মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়, একটু বিরক্ত লাগে। তো ব্যথা বেদনা বেড়ে গেলে তখন শরীরটা দুর্বলও লাগে, বিছানায় শুয়ে পড়তে হয় এবং মেজাজটা খিটখিটে লাগে। তো তখন তো অনেক সময় কাজ করা যায় না, বড় ছেলেটাকে বলি, সে কাজগুলো করে দেয়, আমার অনেক কাজ সে করে দেয়, ভালো লাগে কাজ করে দিলে। আর স্বামীও ভালো, আমার ছেলে দুটোও ভালো, আমি যা বলি তারা সব শোনে, ভালো তারা। কি ওষুধ? বাম্বুজা মনে আছে স্যার? স্যার ব্যাম্বুজা। আর কেউ? আর কেউ কিছু বলবেন? বাম বোঝা কেন? স্যার এই মহিলা অত্যন্ত ফিটফাট, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ এবং হুম সে একজন ডিক্টাটোরিয়াল মেন্টালিটির মানুষ। হুম অত্যন্ত শাসন পরায়ণ মানুষ, হুম কর্তৃত্ব পরায়ণ মানুষ। হুম সে তার পরিবারকে সে নিজে একা হাতে সামলায়। হুম স্যার এই বিষয়গুলোই। আর সে বাজে খরচ করে না, টাকা পয়সার প্রতি অত্যন্ত যত্নশীল, টাকা সঞ্চয় হ্যাঁ। করে। এই বিষয়গুলো আমাকে ব্যাম্বুজা ভাবতে বাধ্য করেছে। আর কোন বিষয়টা প্রমিনেন্ট আছে এর মধ্যে? কোন বিষয়টা আপনাকে, এই লক্ষণগুলোর সাথে কোন বিষয়টা আপনাকে এই মেডিসিনের উপরে স্ট্যাম্প মারতে সাহায্য করছে? আর কোন স্যার বিষয়টা কে বলতে স্যার পারবেন? স্যার স্যার অসুস্থতার সাথে সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, এই হুম বিষয়টা। এবং স্যার আমরা মেজাজ তো মেজাজ খিটখিটে থাকে। হ্যাঁ, বলেন ডাক্তার মেহেদী, কি বলছেন? স্যার বাম্বুজা সম্বন্ধে জানতাম, বাম্বুজা খিচখিচে হয়ে পড়ে স্যার, কিন্তু এর ভিতরে খিচখিচে পাওয়াটা কোথায়? বাম্বুজা যার চরম অবস্থায় খিটখিটে হয়ে পড়ে এবং খিটখিটে হয়ে একা একা তার রাগগুলো প্রকাশ করে, সে একা 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 করে। স্যার এর খিটখিটে পাওয়াটা কোথায়? খিটখিটে পাওয়া এর ভিতরে নাই। এ ভালো তো আছে স্যার এখানে, এতে কোনো ফ্যামিলিতে কোনো সমস্যা নাই। এখন তার শরীর পারতেছে না, শরীর দুর্বল হয়ে পড়তেছে, এই জন্য শরীর পারতেছে না, এই জন্য সে নিজের শরীরের উপর বিরক্ত হচ্ছেন, যে শরীর পারতেছে না কাজকর্ম করতে, সবার দেখভাল করতে। সে খুব দায়িত্বশীল মানুষ। হ্যাঁ। হ্যাঁ, এই খুবই দায়িত্বশীল মানুষ, বড় বড় খুব দায়িত্বশীল মানুষ, সে ন্যাটাম চালবের মতো, যেটা দেখেছিলাম আপনার, যে খুবই দায়িত্বশীল, সে দায়িত্বগুলো সে নিজে ঘাড়ে নিজে নিয়ে নিছে। খুব দায়িত্বশীল হুম মানুষ, এবার সবাইকে দায়িত্ব সবাই রাখে। ফার্স্ট ক্লাস পারসন হুম আর ডিগনিফাইড। ডিগনিফাইড। আচ্ছা আচ্ছা। এখন এই রূপ বিশ্লেষণে লিখে আসে দেখি স্যার। আর কেউ বলবেন? ডাক্তার হুমায়ুন ভাই। সালাম আলাইকুম স্যার। স্যার এইমাত্র ঢুকলাম, আমি কিছুই জানি না স্যার। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ডাক্তার রুমানা সুলতানা। আমি একটু লেট করে বুঝছিলাম স্যার। আ আমি তো দেরিতে ঢুকছি। ডাক্তার যদি কিছু বলেন, ডাক্তার জাহিদুর রহমান, ডাক্তার উজিন আহমেদ শর্মা, আর হচ্ছে মোহাম্মদ নুরুজ্জামান। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বাম্বুজায় মনে হচ্ছে স্যার। কেন? উনি প্রথমত যে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে শরীরে বেশ। শক্তপোক্ত মোটামুটি, তারপরে হ্যাঁ পরিবার নিয়ে ভাবে, পরিবারকে নিয়ে সে ব্যস্ত থাকে, হ্যাঁ। এই বিষয়গুলো। আর 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 আপনাকে তো পুরো চিত্রটা করতে হবে, গঠন করতে হবে। পুরো চিত্র গঠন না করলে তো সমস্যায় পড়বেন। সে সাহসী আছে স্যার। হ্যাঁ। হুম। আর কেউ?
আচ্ছা এবারে বলি, এই ব্যক্তির এই দিক থেকে চলুন, একদিকে হচ্ছে সে প্রচন্ড মানে শর্টকাট, হ্যাঁ শর্টকাট পদ্ধতি, একদিকে হলে সে প্রচন্ড পরিশ্রমী, সে যেভাবে কাজ করে চলেছে তার কাজের ধরন নিঃসন্দেহে রেসপন্সকেই ইন্ডিকেট করে, তাই নাকি? জি স্যার। রেসপন্সিবিলিটি, টেকিং রেসপন্সিবিলিটি টু সিরিয়াসলি, এক। 2 নম্বর হচ্ছে সে হচ্ছে ডিক্টেটোরিয়াল, তাই না? জি স্যার। আর একটা রয়েছে, তার কথাই শেষ কথা, সে যা বলবে সবাইকে তা মেনে চলতে হবে, যদি মেনে না চলে তার মাথা গরম হয়ে যাবে। এটাকে কি বলে? নিজে, হ্যাঁ স্যার ডিক্টেটোরিয়াল পাওয়ার লাভস। ও তো গেল ডিক্টেটোরিয়াল পাওয়ার লাভস, হ্যাঁ ডিক্টেটোরিয়াল পাওয়ার লাভস, কিন্তু ডিক্টেটোরিয়াল পাওয়ার লাভস হচ্ছে অনুশাসন করা, হুকুম করিয়ে কাজ করে নেওয়া, কিন্তু তার মধ্যেও আর একটা আলাদা অনুভূতি রয়েছে, নিজের ইচ্ছাকে অন্যের উপরে জোর করে চাপিয়ে দেওয়া, তোমাকে এইভাবে করতে হবে, এইভাবে কাজ করতে হবে, এই শর্টটা পরা যাবে না, এই শর্টটা পরো, এই সময়ে যাচ্ছ, এই সময়ের মধ্যে বাড়ি ফিরবে, এত টাকা খরচ করা যাবে না, এই টাকা খরচ করতে হবে, এই টাকার মধ্যে কাজ সারতে হবে, এত রাত করা যাবে না, এই সময়ের মধ্যে বাসায় ফিরতে হবে, এই সময়ের মধ্যে খাওয়া দাওয়া করে নিতে হবে, নিজের ইচ্ছাকে অন্যের উপরে জোর করে চাপিয়ে দেওয়া কি রুব্রিক? ডগমেটিক। ডগমেটিক। তাহলে এটা নেই এর মধ্যে, ডিক্টেটোরিয়ালের থেকে ডগমেটিকটাই সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে, তাই না, প্রমিনেন্ট। তাহলে ডগমেটিক। তারপরে কি আছে? কাজে কর্মে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, তাই নাকি? জি স্যার। ফাস্টিডিয়াস। সেটাকে কি বলবেন? সেটাকে কি বলবেন? কাজে কর্মে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। ফাস্টিডিয়াস স্যার। ফাস্টিডিয়াস, প্রয়োজনের বাইরে খরচ করবেই না, প্রয়োজনের বাইরে খরচ করবে না, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু সে খরচা করবে। এটাকে কিছু বলা যাবে? এটাকে কিছু বলা যাবে না, এটা হচ্ছে সে হিসেবি, তাই না? হিসেবি বুদ্ধিমান, বেহিসাবি খরচ করাটা নির্বোধের কাজ। সে দায়িত্বশীল, দায়িত্ব, সমস্ত কাজগুলো দায়িত্বভাবে সম্পন্ন করে, ভুলভাল করে না, ভুমভাং করে না, ভুলভাল করে না, দায়িত্বশীল ভাবে সে সম্পন্ন করে। এইবার এই রুব্রিক কটানি মেডিসিন এসে আমাদের কাছে ক্যালিকার্ব, লাইকোপোডিয়াম, কোপ্রামেট, বাম্বুজা, পালসেটিলা, 5টা মেডিসিন এসছে। ক্যালিকার্ব, লাইকোপোডিয়াম, কোপ্রামেট, বাম্বুজা, পালসেটিলা। এবার আলাদা করে কিভাবে, আলাদা করে কোন মেডিসিন আসবে আমাকে এবার বুঝিয়ে দেন, কে বুঝিয়ে দেবেন? ধরুন আর কোনো সিমটম পাওয়া গেল না, আমার কথা বোঝা গেছে? আর কোনো সিমটম পাওয়া যায়নি, তো ওই 5টা মেডিসিনের মধ্যে এবার আমাকে বুঝিয়ে দেন কোন মেডিসিনটা কি হবে। কেউ পারবেন? কোন কোন মেডিসিন স্যার? ক্যালিকার্ব, লাইকোপোডিয়াম,
বাম্বোজা আপনার কথা আসতেছে না। হ্যালো, আমার কথা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, এবার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। ক্যালিকার, লাইকোপোডিয়াম, কোপ্রামেট, বাম্বোজা, পালসিটেলা। আমি যে পেশেন্টের বর্ণনা দিয়েছি তা থেকে এই 5টার মধ্যে মেডিসিন আছে। কোন মেডিসিনটা হবে আমাকে বুঝিয়ে দেন। স্যার বাম্বুজা খিটখিটে এখানে বাম্বুজা হচ্ছে, আমার বাম্বুজা এখন পাচ্ছি না স্যার। আমি পালসিটিলার অভিযোগ থাকে, এখানে অভিযোগ নাই। ক্যালিকার্পের একটা স্বাধীনতাহীন থাকে, তার একটা অভিযোগ থাকে। ক্যালিকার্পের অভিযোগ নাই। কুপ্রামটা কেমন স্যার আমি জানি না, কুপ্রামটা কেমন। লাইকো পাওয়ার লাভ, এখানে পাওয়ার লাভ আছে স্যার। এখানে তার একটা কি বলবো, একটা হুকুম জারির একটা ইয়ে আছে স্যার এখানে। হ্যাঁ, তো সেটা স্যার এখানে হয়তো বা লাইকো হয়তো কুপ্রামেট, এখানে কুপ্রামেট আমি জানি না। সেটা স্যার আমার কাছে মনে হচ্ছে লাইকো স্যার মেডিসিনটা। লাইক দেহটা থাকবে স্যার ক্ষীণ, কিন্তু এখানে শক্তপোক্ত। কার ক্ষীণ থাকবে? লাইকোপোডিয়াম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কি ধারণা হচ্ছে? বাম্বুজা মনে হচ্ছে স্যার। থ্যাংক তাহলে ইউ। স্যার হ্যাঁ, বলেন কুপ্রামে বলেন। কোপ্রামেট। জি স্যার, বাম্বুজাতে স্যার যখন সাপোর্ট পায় না তখন তো সে খুব দুর্বল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে শক্তপোক্ত ছিল এবং হুম সাহসী দিক থেকেই হুম ছিল। হুম হুম হুম। আর তাহলে হিসাবে তো স্যার বাকি থাকে স্যার কুপ্রাম। আচ্ছা, তাহলে তাহলে তো মনে হচ্ছে স্যার কুপ্রাম সম্পর্কে আমি নিজেও খুব ভালো জানি না, তবে মনে হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলবেন? নাহলে ডিসক্লোজ করে দেব। পালসিটিলার কথা কেউ ভাবছেন না কেন? সেটা তো ডাক্তার স্যার বলছেন অভিযোগ থাকে তার। ওর হচ্ছে ওর সমস্ত কিছু হচ্ছে ওর চোখের পানি। পালছেন ভাববো কেন স্যার এখানে? আচ্ছা, ডাক্তার রোজিনা, পালসিটিলা কেন হলো না? স্যার আমারও তো যে মানে এই একই কথা যে পালস তো এখানে দেখি না। পালস তো মানে ইয়া না, মানে আবেগের জায়গাটাতে সে কেঁদে ফেলে, এই বিষয়গুলো তো ওনার মাঝে তো পেলাম না স্যার। তাছাড়া আর কি থাকে? পালসিটিলাকে স্ট্যাম্প মারার জন্য কি থাকে? আমি এইগুলো আপনাদের বলছি কি কারণ? বলছি এজন্য স্যার যে স্যার ও কাজ করতে চায় না স্যার, খিটখিটের পরে একা একা থাকতে চায়। থাকে পালসিটিলা হুম নরম স্বভাবের, খুব নরম হুম নম্র ভদ্র, কিন্তু হুম, ইনি তো হচ্ছে মানে ডগমেটিক। তাহলে এক কথাতেই আলাদা করে দেন, তাহলে তো খাটনিটা কমে যাবে। খাটুনিটা, পরিশ্রমটা কমে যাবে, এক কথাতেই আলাদা করে দেন। এই স্কিলটা তৈরি করতে, যাতে এই স্কিলটাকে আপনারা অর্জন করতে পারেন, তার জন্যই তো আমি এভাবে আপনাদের সঙ্গে এই ক্লাস করাচ্ছি। তা না হলে তো কেস বলে মেডিসিন করে দিয়ে বেরিয়ে চলে যেতাম। তাহলে আমরা মেডিসিনগুলোকে এবার আলাদা আলাদা করি। পালসিটেলা নরম স্বভাবের, তার অন্যকে হুকুম জারি করে, মানে নিজের ইচ্ছাকে অন্যের উপরে জোরপূর্বক প্রয়োগ করে কাজ করে নেবার ক্ষমতা নেই। সে হচ্ছে ম্যানিপুলেটিভ। সে অন্যকে কি করে? ব্ল্যাকমেল করে, ভালোবাসার ভনিতা দিয়ে ব্ল্যাকমেল করে। সে হচ্ছে খুব নরম। আর এত পরিশ্রম, এত ধকল সহ্য করার ক্ষমতা না আছে তার মনে, না আছে তার শরীরে, তাই না? সে দুর্বল। তাহলে পালসিটেলা এখানে নয়। আর পালসিটেলা হচ্ছে লাজু, কথা কম বলে, মিশুকি নয়, অমিশুকি। তাহলে এগুলো আলাদা হয়ে গেল। আচ্ছা, কুপ্রামেট হচ্ছে প্রচন্ড গোয়ার, প্রচন্ড জেদি, ও যা বলবে তাই, যা বলবে তাই। কুপ্রামেটের সমস্যা শুরু হয় যখন সে মনে করে যে সে আর কাজ করতে পারবে না, তাকে আর প্রয়োজন হচ্ছে না, অন্যরা প্রয়োজন মনে করছে না। তার যে ডিমান্ড ছিল
তার যে মূল্য ছিল সেই মূল্যটা সে আর পাচ্ছে না। তার সমস্যা শুরু হয় তখন। এখন সে বেকার হয়ে গেছে। একসময় তার ক্ষমতা ছিল অনেক বেশি, এখন সে বেকার হয়ে গেছে। বেকার হয়ে এখন সে ভাঙা চেয়ার সারা শুরু করে, ভাঙা চেয়ার সারার কাজ করে, আর ওই কাঁচা সবজি বিক্রির কাজ করে। মানে এটাকে বোঝানো হয়েছে যে কাঁচা সবজি বিক্রি করার ব্যক্তির যে মর্যাদা সেটা কতটা, একটা ভাঙা চেয়ার রিপেয়ার করার ব্যক্তির মর্যাদা কতটা, তাকে আমরা কতটা সম্মান দিই, কতটা মূল্য দিই। তো অনেক মূল্যবান ব্যক্তি যার মূল্য এখন এই জায়গায় চলে এসছে, ফলে তার ভিতরে থাকবে একটা মানে অভাব, অভিযোগ, একটা হতাশ, তাই না? খুব একগুঁয়ে, গোঁয়ার, জেদি, এইরকম একটা মানুষের মধ্যে এরকম একটা অবস্থা চলে আসবে। সে তার মূল্যটাকে ফেরত পেতে চাইবে। এখানে সেই অনুভূতির কিছু পাওয়া গেছে? না স্যার। তাহলে কোপ্রামেটো নয়। লাইকোপোডিয়াম ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান যা বলেছেন একদমই ঠিক তাই। সে প্রচুর বুদ্ধিমান, দৈহিক দিক থেকে ক্ষীণ, দুর্বল, কিন্তু মানসিক দিক থেকে অনেক বেশি বুদ্ধিমান। এবং সে সবসময় কৌশল অবলম্বন করে আর দৌত অভিনয় করে, দৌত আচরণ করে সব জায়গাতে। ক্যালিকার হচ্ছে দৈহিকভাবে সে অত্যন্ত দুর্বল। ক্যালিকার অসুস্থতার সাথে দৈহিকভাবে ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে, প্রচুর ঘাম হয়, প্রচুর সেন্সিটিভ হয়ে পড়ে, ব্যথা বেদনাতেও প্রচুর সেন্সিটিভ হয়ে পড়ে, প্রচুর ব্যথা বেদনাতেও সেন্সিটিভ হয়ে পড়ে। আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের বলতে ভুলে গিয়েছি আমি। সেটা হলো, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার সন্তানদের, স্বামী বা পরিবারের যে কোনো ব্যক্তির যদি শরীর অসুস্থ হয় বা কারোর কোনো সমস্যা হয়, তখন আপনার মধ্যে কি প্রতিক্রিয়া থাকে? তখন বললেন যে আমি খুব অস্থির হয়ে পড়ি, খুব অস্থির হয়ে পড়ি, আমি অধৈর্য হয়ে পড়ি এবং সব কিছু ফেলে দিয়ে তাদের ওই অবস্থা থেকে বার করে নিয়ে আসার জন্য চেষ্টা করি। যা যা করার দরকার আমি সব করব, ছুটে ছুটে বেড়াই আমি তখন। আর খিদে লাগে কিন্তু খেতে পারি না, ঘুম আসে কিন্তু ঘুমাইতেও পারি না। এটাকে কি বলা যাবে? এই কথাটাই বলেছে, আমার কাছে রেকর্ড আছে। এই কথাটাকে কি বলা যাবে? কেয়ারফুল অফ আদার্স ফর। এটা কেয়ারফুল নয়, কেয়ারফুলের উপরে। অ্যাংজাইটি স্যার, কেয়ার, অ্যাংজাইটি আদার্স ফর। হ্যাঁ, অ্যাংজাইটি স্যার, অ্যাংজাইটি। অ্যাংজাইটি চিলড্রেন্স অ্যাবাউট। অ্যাংজাইটি নয়। অ্যাংজাইটি থেকে কেয়ারফুল আরো অনেক ভালো স্বভাব। এখানে কি হচ্ছে? অধৈর্য হয়ে পড়ছে। অধৈর্য, অধৈর্য কাকে বলে? মন যা চায় তা কার্যকরী হতে বিলম্ব সহ্য করতে পারে না। সেটাকে বাংলাতে কি বলবো আমরা? মন যা চায় তা কার্যকরী হতে বিলম্ব সহ্য করতে পারি না। ইমপেশেন্ট স্যার। ইয়েস, ইয়েস, ইমপেশেন্স, অধৈর্য। তাহলে ইমপেশেন্স কাদের জন্য? অ্যাবাউট হার চিলড্রেন, অ্যাবাউট হিজ চিলড্রেন। তার সন্তান, সন্তান কারা? পরিবারের সবাই। যেহেতু সে পরিবারের হেড, তাই না? তাই সে পরিবারের সবাইকে, অধীনে থাকা সবাইকে সে নিজের সন্তান মনে করে। তারা যখন অসুস্থ হয়ে পড়ে, তারা যখন সমস্যায় পড়ে, তখন এর ঘুম হারাম হয়ে যায়, শান্তি হারাম হয়ে যায় এবং অস্থির হয়ে পড়ে। ওই পরিস্থিতি থেকে কত তাড়াতাড়ি সেখান থেকে বার করে নিয়ে আসতে পারবে তার জন্য সে অস্থির হয়ে পড়ে, চঞ্চল হয়ে পড়ে। এই রুব্রিকটাকে নিলেই, লক্ষণটাকে নিলেই মেডিসিন চলে আসে দুটো, ক্যালিকার বা বাম্বোজা। ক্যালিকার আর বাম্বোজা যদি আসে, আপনারা ইজিলি ডিফার করতে পারবেন না এই দুটোকে। ক্যালিকার্পে আপনার মেটেরিয়া মেটিকা পরে দেখবেন অসুস্থতার সাথে সে কতটা দুর্বল হয়ে পড়ে। তার শরীরে কোনো আর শক্তি থাকে না, শরীরে কোনো শক্তি অবশিষ্ট থাকে না, একেবারে দুর্বল হয়ে পড়ে। আর দুর্বলতার সঙ্গে প্রচুর ঘাম হয়, সারা শরীরে প্রচুর ঘাম হয়। আর ক্যালিকার্প কি করে? যেখানে মানে পরের চরকায় তেল দেয়, চরকা পেলেই তেল দেবে, এর মানে বোঝেন? ক্যালিকার্প চরকা পেলেই তেল দেবে।
বিষয়টা হচ্ছে তার জানাশোনা মানুষগুলোর মধ্যে যেখানে কারোর ভিতরে কোনো ভুল দেখতে পাবে, মানে তার বিচারে কোনো ভুল দেখতে পাবে, সেটা পোশাক আশাকে হতে পারে, কাজকর্মর ধরন হতে পারে, কাজকর্ম করার প্রক্রিয়া হতে পারে, তার আচার ব্যবহার হতে পারে, যে কোনো কিছুতে যদি একটু ভুল মনে হয়, সে হচ্ছে ঠোঁট কাটা সঙ্গে সঙ্গে আপনাকে উপদেশ দিয়ে দেবে যে এটা এরকম নয়, এরকম ভাবে করা ভালো, এরকম করলে ভালো হয়। এই জন্য চরকা পেলে তেল দিয়ে দেবে। তো সবাই তো আর তেল পছন্দ করবে না। কেউ তো বলতে পারে আমি কি করছি না করছি সেটা তাতে তোমার বলার কি আছে, এরকম কথা যদি অনেকেই বলে, এর সাময়িক মন খারাপ করবে, কিন্তু তারপরে ও নিজেকে আটকাতে পারে না। পরের ঝড় ঘরে চলে আসে, অনেক সময় পরিবারের লোকজন ওকে নিষেধ করে, কিন্তু তারপরও সে নিজেকে আটকাতে পারে না। ওই যখনই কেউ কাউকে দেখতে পায় আবার বলতে শুরু করে। এর যুক্তি কি? আমি যে ওকে এই কথাটা বলেছি, সেটা আমি ঠিক বলেছি না ভুল বলেছি? আমি তো ওর ভালোর জন্যই বলেছি, আমি তো ওর মঙ্গলের জন্যই বলেছি। এখন আমি যে কথা বলেছি সেই কথাটা যে ভুল বলেছি সেটা আমাকে সে বোঝাক যে আমি কোথায় ভুল বলেছি। তো আমি ভুল যদি না বলে থাকি তাহলে আমাকে কেন, আমার সঙ্গে কেন এরকম আচরণ করছে? আমি তো তার ভালো কথাই বলেছি। তো পরিবারের লোকজন তখন কি বলবে? তোমাকে কাউকে ভালো কথা বলতে হবে না। তোমাকে কেউ মাইনে দিয়ে পুষে রাখেনি ভালো কথা বলার জন্য। এই তুই বকিস নে, তুই বকিস নে, তুই চুপ কর, বুঝবি না সব তুই। ও যে যা বলে বলো। আমার সামনে কেউ ভুলভাল কিছু বললে দেখলে পরে আমি তাকে বলবো। তাতে সে কি মনে করলো না করলো আমার কোনো যায় আসে না। এটা হচ্ছে তার দায়িত্ব। সে মনে করে এটা তার দায়িত্ব। ভুল করছে আর আমি ভুল দেখে চলে আসবো, সে থাকতে পারে না, ক্যালিকার। আর এই ব্যক্তি কি বলেছিল? না আমি শুধুমাত্র পরিবারেরই কাজকর্ম করি, আমি বাইরের কোনো কাজকর্ম করি না, আর বাইরের কোনো দায়িত্ব আমি নিই না। ওর নিজের পরিবারের লোকজনগুলোকে নিয়ে ব্যস্ত। এখন এই পর্যন্ত গেল। তো এইখানে বাম্বোজা সম্বন্ধে আমি কি আলোচনা করেছি এর আগে? বাম্বোজা ব্যক্তি হলো প্রচন্ড শক্তপোক্ত, দৈহিক দিক থেকে দৈহিক গঠনগত দিক থেকে শক্তপোক্ত, মজবুত, যেটা মোহাম্মদ নুরুজ্জামান ভাই বললেন। তাহলে এটাকে বলতে হবে না? এটা তো একটা ধাতুগত অবস্থা। না হলে একটা শরীর শক্ত, একটা শরীর মাঝারি শক্ত, একটা শরীর আবার দুর্বল, এরকম কেন তৈরি হয়েছে? এটাই হচ্ছে ধাতুগত ক্ষেত্র, ধাতুগত অবস্থা। এটাই হলো ওই ব্যক্তির ভিত। বডিটাই হচ্ছে ওই ব্যক্তির ভিত। এটা হচ্ছে ধাতুগত অবস্থার একটা অংশ। তা এটা এর দিকেও তাকাতে হবে। ক্যালিকার্পের ব্যক্তিকে দেখতে মোটা সোটা লাগতে পারে, কিন্তু ভিতরে ফাঁপা। তার দেহের শক্তি এতটা বেশি নয়, তার দেহের শক্তি কম এবং অসুস্থতার সঙ্গে খুব বেশি দুর্বল হয়ে পড়ে। এখন আপনাদের মধ্যে যে প্রশ্ন যে বাম বোঝা ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে সে তো অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর খিটখিটে হয়ে পড়ে, তা রোগের গতি প্রকৃতির পরিমাপ থাকবে না? অসুস্থ হওয়ার সাথে সাথে সে বিছানায় শুয়ে পড়বে? তার শরীরে প্রচুর শক্তি রয়েছে। তা শক্তি ক্ষয় হবার পর্যায়ে ধীরে 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 নিঃশেষের দিকে অগ্রসর হবে। কিছু ব্যক্তি আছে অসুস্থ হবার সাথে সাথে দুর্বল হয়ে পড়বে। বাম্বোজা তা নয়, বাম্বোজা ধীরে 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 দুর্বলতার দিকে আগিয়ে যায়। তা দুর্বলতার খুব খারাপ পর্যায়ে তখন সে অনেক বেশি খিটখিট হয়ে পড়ে, কিন্তু সেই খিটখিটের পূর্ব সূচনা বিরক্ত দিয়ে শুরু হয়েছে। আমার কথা কেউ না মানলে আমি তখন খুব বিরক্ত হয়ে যাই। এটাই হচ্ছে তার বহিঃপ্রকাশ। বোঝা গেল এবার এই জায়গাটা? ভুল ধারণা সংশোধন হলো কিনা সেটা আগে বলেন। মেডিসিন বাম্বোজা, ডাক্তার এমডি জালালউদ্দিন, বোঝা গেল এবার? কিছুটা। হ্যাঁ, দেখবেন আমার স্যার ইউটিউবে যাবেন। বাম্বুজা স্যার
স্যার বাম্বুজা চিলড্রেন শিশুরা কেমন হয় স্যার বাম্বুজা? এরকমই, শিশুরাও এরকম, নিজের কাজ নিজে করবে, নিজের কাজে নিজের দায়িত্বশীল, নিজের কাজে নিজে দায়িত্বশীল। বাম্বুজা স্যার আপনার কথা আসতেছে না স্যার। শোনা যাচ্ছে না স্যার। স্যারের ওখানে মনে হয় বিদ্যুৎ চলে গেছে। হ্যালো, জি স্যার। আমার আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাঝে একটু ডিস্টার্ব গেল। বাম্বুজার সঙ্গে খুব বেশি সদৃশ হচ্ছে আপনার, মানে দেহ মন সমস্ত কিছু দিক থেকে খুব বেশি মিল হচ্ছে আপনার অরামেট, ক্যালিকার, নেট্রামিওর। অরামেট, নেট্রামিওর, ক্যালিকার এদের সঙ্গে খুব বেশি সদৃশ। স্যার ডালকামারা? স্যার নাক্সও অনেকটা সদৃশ। নাক্সভোম অন্যকে নিয়ে ভাবে না, নাক্সভোম স্বার্থপর মানুষ, নাক্সভোম নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত। তবে দৈহিক গঠনগত দিক থেকে নাক্সভূমিকার সাথে মিল আছে। ডালকামারাও এরকম শক্ত, কিন্তু মন তার নরম। ভিতরে বাইরের দিকে সে অনেক বেশি শক্ত, কিন্তু ভিতরটা অনেক নরম, মনটা অনেক নরম। ডালকামারা, তো ডালকামারার সমস্যা হয় কি, ডালকামারা আপনার সবসময় ভালোবাসা চাই, ভালোবাসা চাই, মনোযোগ চাই, ডালকামারা এগুলো চায়। সে চায় যে তাকে সবাই মূল্য দিক, উচ্চ মূল্য দিক, উচ্চ মূল্য দিক, সবাই তাকে গুরুত্ব দিক, সবাই তার কথা শুনে চলুক, সবাই তার দিকে মনোযোগ দিক। প্রত্যেকের মধ্যে থেকে আবেগ প্রত্যাশা করে, আবেগ। যেখানে আবেগ থাকে না তাকে গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, মনোযোগ দেয় না, খোঁজ খবর নেয় না, গ্রাহ্য করে না, সেইখানে ডালকামারা ব্যক্তি ভেঙে পড়ে এবং প্যাথোলজি তৈরি হয় ওইখান থেকে। ডালকামারা ব্যক্তির কথাবার্তা সুন্দর মিষ্টি, বাম্বুজার কথাবার্তা অত মিষ্টি নয়, বাম্বুজার কথাবার্তা অতটা মিষ্টি নয়। ডালকামারার কথাবার্তা হচ্ছে মিষ্টি। ডালকামারা একজন মিষ্টি মানুষ, অত্যন্ত সুন্দর মিষ্টি মানুষ। যেহেতু তার মধ্যে নেচার লাভ রয়েছে, তার জন্য অসুস্থ অবস্থার খারাপ পর্যায়েও সে তার কাজ ছাড়ে না। ডালকামারা তখনও সে তার কাজগুলো করবে। যদি তাকে সাহায্য সহযোগিতা না করে, তার খোঁজ খবর না নেয়, সে তখন কান্না করবে, পালসি টেলার মতো কান্না করবে, পালসি টেলার মতো কান্নাকাটি করবে একেবারে। মানে যদি তার মধ্যে কোনো অভিযোগ থাকে, আবেগের অভাব থাকে, তাহলে পালসি টেলার মতোই কেঁদে ফেলবে, কেঁদে ফেলবে। কিন্তু ওই অবস্থাতেও সে কাজ করবে। কিন্তু পালস অপেক্ষা ডালকামারা অনেক শক্তপোক্ত মানুষ। বাইরের দিকটা হচ্ছে শক্ত, খোলসটা শক্ত, কিন্তু ভিতরের অংশটা খুব নরম। ডালকামারা। তাহলে এখানে রুব্রিক কি কি আসলো? রেসপন্সিবিলিটি, টেকিং রেসপন্সিবিলিটি টু সিরিয়াসলি, ডিক্টেটোরিয়াল, ডগমেটিক, ফাস্টিডিয়াস, অবস্টিনেট, ইম্পেশেন্ট চিলড্রেন অ্যাবাউট হিজ। কেসটি হলো আমার কেস, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আরেকটি কেস আপনাদের সঙ্গে শেয়ার করছি।
স্যার এই লাস্টের রুব্রিক্সটা একটু বুঝাই দিন স্যার। কোন লাস্টের? আমি তো রুব্রিক গুলো উঠিয়ে দিলাম। লাস্টের কি রুব্রিক? কেন কোন রুব্রিক? এই কেসে দেখি যে লাস্টে যে রুব্রিক্সটা নিলেন নামটা কি যেন আমার কেবল ভুলে গেলাম। না, আমি তো মানে উড়িয়ে দিয়েছি। লাস্টে কি ছিল? হ্যালো, কেউ বলতে পারবেন লাস্টে কি রুব্রিক ছিল? মেহেদী ভাই, আপনার সমস্যা আপনারই তো মনে থাকা কথা। আমার স্যার কেবল বলবো ভাবতেছে আর খেয়াল নাই, আর মনে নেই। রেকর্ড শুনে মনে হবে, আমি সব পরে শোনাবো। লাস্টের রুব্রিকের কথা মনে করলে হবে না, রুব্রিকটা কি ছিল সেইটাকে পড়তে হবে, তবে তো মনে করতে পারবেন, না লিখে নিতে হবে। লাস্টের রুব্রিক বলে কিছু মনে থাকে নাকি? চলুন এবার আমি আপনাদের সঙ্গে একটা কেস আলোচনা করছি যে কিভাবে দৈহিক ও মানসিক ভাবে লক্ষণগুলো নিতে হয়। দেখেন, একজন ছাপাখানায় চাকুরি করে, বয়স 24 বছর। এই কেসটি আপনারা কেউ শুনে থাকলে বা কেসটি সম্বন্ধে কেউ কারো জানা থাকলে বলবেন। আগামী পড়ি। একজন ছাপাখানায় চাকুরি করে, বয়স 24 বছর, 18 মাস যাবৎ ছাপার কাজে নিযুক্ত হয়েছে। হঠাৎ বাম পার্শ্বে ব্যথা অনুভব করে। হঠাৎ বাম পার্শ্বে ব্যথা অনুভব করে। বাম পার্শ্বে মানে কোথায় সেটা এখনো বলা নেই, সেটা দেখা যাক পরে বলে কিনা। শয্যা গ্রহণ করতে বাধ্য হয়, তার মানে ব্যথা বেদনা যখন বাড়ে তখন শুয়ে পড়তে বাধ্য হয়। কয়েকদিন পরে কমে গেলেও অল্প অল্প ব্যথা থেকেই যেত। কয়েক মাস অপেক্ষা করার পরে পথ্যাদির ভুলবশত ভয়াবহ শোল ব্যথায় আক্রান্ত হন। এই অবস্থা উত্তীর্ণ হবার পরে তিনি পরীক্ষার দ্বারা জানতে পারলেন যে গাজর, বাঁধাকপি, সকল প্রকার ফল, বিশেষ করে নাশপাতি সহ্য করতে পারছেন না। ওই সমস্ত খাদ্যগুলির যে কোনো একটিতেই নিম্নলিখিত কষ্টকর লক্ষণগুলি প্রকাশ হতো। এইরূপ খাদ্যগুলি খাবার 4-5 ঘন্টার মধ্যেই নাভি দেশে এক প্রকার সঞ্চালন অনুভব করতেন। তারপরে অর্ধ বা 1 মিনিট চিনচিন করেই অসহ্য ব্যথা সহসা পেট ডেকে অন্ধ্রাস্ত, মানে সিকাম, ওই সিকাম পর্যন্ত বিস্তার লাভ করত। এই দুষ্টু আক্রমণযুক্ত লক্ষণগুলির সাথে উপরে নিম্নে সংকোচন অনুভূতি হতো, মানে উপরের পেটে এবং নিচের পেটে, এপিগ্যাস্ট্রাম এবং হাইপোগ্যাস্ট্রাম রিজিয়নে চেপে ধরতো, সংকোচন অনুভব হতো, চেপে ধরতো। বায়ুর চাপ ঊর্ধ্বে বা নিম্নে কোনো দিক দিয়ে নিঃসরণ হতো না। উদরটি সর্বদাই ফোলা, তার মানে গ্যাসে বায়ুতে ভর্তি, উদরটি সর্বদাই ফোলা, স্পর্শকাতর যন্ত্রণা, বমি করবার অনুভূতি এবং বক্ষে চাপ বোধ, আর ছোট ছোট শ্বাস প্রশ্বাস, কষ্টকর ঠান্ডা ঘাম, সেই সঙ্গে সারা শরীরে বেশ কষ্টকর ঠান্ডা ঘাম, মানে ওই ব্যথা বেদনার সময়ে তার শরীরে ঠান্ডা ঘাম হয়ে যেত। আর একেবারে দুর্বল হয়ে পড়তো, একেবারে দুর্বল, মানে সম্পূর্ণ অবসাদ হয়ে পড়তো, এই রকমের একটা ব্যাপার। তো সে বিছানাতে মানে জ্ঞান শূন্য হবার মতো অবস্থায় নিদ্রাহীনতার সাথে চুপচাপ শুয়ে থাকতো, সব সময় চুপচাপ শুয়ে থাকতো। 16 ঘন্টা হতে 24 ঘন্টা পর্যন্ত ব্যথায় স্থায়ী হবার পরে ঊর্ধ্বে বা নিম্ন দিককে
বায়ু নিঃসরণ হলে ধীরে ধীরে আক্ষেপিক জাতীয় শুল বেদনারও উপশম হতো। 4 দিন পরে শক্তি একটু ফিরে পেতেন, মানে ব্যথা বেদনা কমে যাওয়ার 4 দিন পর শক্তি একটু ফিরে পেতেন। সামান্য একটু ঘিনে ব্যথা, ব্যথা ছাড়া আর কিছুই থাকতো না, এবং পাঁজরে স্থায়ীভাবে অল্প অল্প ব্যথা থেকে যেত, যা পূর্বে বর্ণনা করা হয়েছে। তবে মুখচ্ছবিতে দুর্বলতার ছাপ থাকতো। কি বলছে? তবে মুখের ছবিতে দেখেন, এটা অবজারভিং সিমটম, তবে মুখের ছবিতে একটা দুর্বলতার ছাপ থাকতো। তিনি ছাপাখানার মুদ্রাঙ্কন কাজ পরিত্যাগ করে অক্ষর বিন্যাসকারীর পদে কাজ করতে লাগলেন। সর্বপ্রকার চিকিৎসায় কোনো উপকার না পেয়ে অবশেষে এই ডাক্তারবাবুর চিকিৎসাধীনে আসেন এবং ঔষধের কত শক্তি দিয়েছিল? 4টি পুরিয়া দিয়েছিল। 4টি পুরিয়া দিয়েছিল, কত শক্তি সেটা এখানে বলা নেই, এবং ডেলি একটা করে মাত্রা খেতে হয়েছিল, 4 দিনে 4 মাত্রা। তাতেই বেদনা অসম্ভব রূপে বৃদ্ধি পেয়ে যায়। তৎসহ ঠান্ডা, ঘর্ম, শ্বাস প্রশ্বাস, রুদ্ধভাব আরম্ভ হলো। মানে ঘামও প্রচুর, যন্ত্রণা বেশি, শ্বাস প্রশ্বাসে কষ্টও বেশি, ওই বৃদ্ধির সঙ্গে এগুলো শুরু হলো। মনে করলেন মৃত্যু অবসম্ভাবী। যখন তিনি কৃত্রিম ঔষধজ বৃদ্ধিজনিত ব্যথা হতে আরোগ্য লাভ করলেন, তখন তিনি পরিপূর্ণ সুস্থ হলেন। মেডিসিনটা কি ছিল বলে মনে হয়? লক্ষণগুলোই বা কোনগুলোই বা নির্দেশক লক্ষণ? স্যার লক্ষণগুলি বলতে পারছি না, তবে এটা প্লাম হওয়ার সম্ভাবনা বেশি। সিমটম সবসময় আন্দাজে না বলে আগে সিমটম, মেডিসিন পরে, আগে সিমটম গুলো বলেন। এটা অভ্যাস করবেন। মেডিসিনে না গিয়ে প্রথমে লক্ষণগুলো আবিষ্কার করুন। লক্ষণ আবিষ্কার করতে পারা মানে আপনি মেডিসিনে পৌঁছে যাওয়া, আর লক্ষণ আবিষ্কার নয় মানে মেডিসিনে যেতে পারবেন না। আগে লক্ষণগুলা বলুন, এর মধ্যে কোনগুলো নির্দেশক লক্ষণ? ঘটনাটা কি ঘটছে সেটাই বলেন, লক্ষণ থাক। কি ঘটনাটা ঘটলো, কার মনে আছে দেখি? আর এখানে ব্যথার সাথে ডালনেস আসছে, উনি সাথে সাথে খুব দ্রুত দুর্বল হয়ে পড়তেছেন, এরপরে শুয়ে পড়তে বাধ্য হচ্ছেন। হ্যাঁ, তো আমরা ডালনেস দেখতে পাই এখানে ব্যথার সাথে, এই হ্যাঁ, জিনিসটা প্রথমে দেখলাম। এরপরে উনি শান্ত থাকেন, চুপচাপ পড়ে থাকেন। হুম। তারপরে মেজাজ কেমন থাকে সেটা আসলে বুঝি নাই, না, চুপচাপ মেজাজ পড়ে ঠিক থাকেন। আছে, এবার বলেনি। হুম। জি, মেজাজের কথা এটা বুঝি নাই। ডালনেস নয়, এটা ডালনেস নয়, ডালনেস হচ্ছে একটু নিস্তেজ, ঝিমুনি ভাব, নিস্তেজ ভাব, সেটাকে ডালনেস বলে। আর শরীরের শক্তি তো শেষ হয়ে গেছে, নিঃশেষ, এটাকে বলা হয় প্রস্ট্রেশন বা হিমাঙ্গতা। প্রস্ট্রেশন বা হিমাঙ্গতা। হিমাঙ্গতার ইংরাজি কি বেশ ভুলে যাচ্ছি। কলাপ স্যার। কোলাপস। থ্যাংক ইউ। কোলাপস, এটা হলো কোলাপস, এটা হলো কোলাপসের অবস্থা। পেশেন্টের মধ্যে কি কি লক্ষণ পাওয়া গেল? তার পেটে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণার খুঁটিনাটি বিস্তারিত লক্ষণগুলো চিকিৎসক এখানে ফুটেই তুলেছেন। বিস্তারিত মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে যাবতীয় কিছু, কিন্তু সবগুলোই তো আর লক্ষণ নয়। এই যন্ত্রণার সাথে সাথে কিভাবে এই প্রতিক্রিয়াগুলো সৃষ্টি করছে, দেহ এবং মন কিভাবে প্রতিক্রিয়াগুলো সৃষ্টি করছে যন্ত্রণার সাথে। যন্ত্রণার সাথে কি হলো?
প্রচন্ড দুর্বল হয়ে পড়ছে, তাই বলছি কি না? জি স্যার, স্যার খুব দ্রুত দুর্বল হয়ে পড়ছে এবং বিছানায় শুয়ে পড়ছে। দ্রুত দুর্বল হয়ে পড়ছে এবং বিছানায় শুয়ে পড়ছে, মরা মানুষের মতো চুপচাপ পড়ে থাকছে। তাহলে এটা কোলাপস নয়? কোলাপস যখন হয়, কোলাপস দেখেছেন কখনো? কোনো মানুষের যখন খুব খারাপ পর্যায়ে চলে যায় এবং সারা শরীর দিয়ে ঠান্ডা ঘাম বেরিয়ে আসে, এই অবস্থাটা কখনো দেখেছেন আপনারা চোখে? কেউ দেখলে এমনি কথা বলবেন, কথা না বললে তো আমি হুড়হুড় করে বলে তাহলে বেরিয়ে চলে যাব। আপনারা কথা না বললে তো আমাকে বেরিয়ে চলে যেতে হবে সবকিছু আলোচনা করে দিয়ে, আপনাদের লাভ হবে না। দেখেননি এরকম? কেউ দেখেছেন? বইপত্রে শুধু পড়েছি হ্যাঁ, স্যার, এটা জি শুধু স্যার, বইয়ে দেখি পড়েছি, স্যার। দেখি নাই, এটা চোখে দেখি। তো প্রচন্ড দুর্বলতার সঙ্গে সারা শরীরে ঘাম যখন হয়ে যায়, তখন পরিবারের লোকজনগুলো সেই মানুষটাকে দেখে কি মনে করে? তো মরা মানুষ। তখন কি তারা ওই পেশেন্টটাকে একা রাখতে পারবে, না পেশেন্টকে নিয়ে তাদের মধ্যে ছোটাছুটি বয়ে যাবে? স্যার ছুটাছুটি করবে, সবাই অস্থির হয়ে যাবে স্যার। একদম। এইবার আন্দাজ করে নেন, প্রচন্ড যন্ত্রণার সঙ্গে প্রচন্ড দুর্বলতা, সেই সাথে সারা শরীরে প্রচুর ঠান্ডা ঘাম। ঠান্ডা ঘাম মানে যখন ঘেমে যাচ্ছে তখন শরীর স্পর্শে ঠান্ডা অনুভব হয়। কোন মেডিসিন আছে? সেই সাথে এখানে কি বলছে যে এই যে মুখের ছবিতেও সেখানে প্রচন্ড দুর্বলতা এসেছে। প্রচন্ড যন্ত্রণার সাথে প্রচন্ড দুর্বলতা, মানে দ্রুত দুর্বল চলে আসছে এবং সারা শরীরে ঠান্ডা ঘাম। কোন মেডিসিনে আছে? কার্বোভেজ। এটা তো আমরা কার্বোভেজে দেখি স্যার। ক্যাম্পফোর স্যার। না ক্লাসিক্যালে না মেন্টালে, কোনো কিছুতেই নাই। তাহলে প্র্যাকটিস করবেন কিভাবে? মেন্টালে নাই, হলো না তো ক্লাসিক্যালেও তো হওয়া দরকার। এটা হলো ভিরেট্রাম অ্যালবাম, এটা হলো ভিরেট্রাম অ্যালবাম। কার্বোভেজে রোগ দ্রুত আসে, দ্রুত হয়? রোগের গতি প্রকৃতিগুলো ভাবতে হবে না? কি করছেন? দেখি এইখানে ভিরেট্রাম অ্যালবামে কি বলছে দেখি। যে সব রোগে জীবনী শক্তি নিঃশেষ হয়ে আসে, চরম অবসন্নতা ও হিমাঙ্গ অবস্থা দেখা দেয়, সেক্ষেত্রে উপযোগী। এখানে যে সব রোগে বলেছে, এখানে তো কোনো একটা নির্দিষ্ট রোগকে নির্দিষ্ট করেনি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ নির্দেশক লক্ষণ কোনটা? না সারা শরীরে প্রচুর ঘামের সাথে চরম দুর্বলতা বা অবসন্নতা। সারা শরীরে প্রচুর ঘামের সাথে, ঠান্ডা ঘামের সাথে চরম দুর্বলতা, মৃতবৎ চরম দুর্বলতা, এটাই হচ্ছে এর নির্দেশক লক্ষণ। এবং সেটা দ্রুত চলে আসে, সেটা চলে আসে দ্রুত। এই অবস্থা কোন কোন অবস্থায় আসতে পারে একটু বলেন তো দেখি, কখন কখন আসতে পারে এই অবস্থাটা? ডায়রিয়ার সাথে আসতে পারে। বেশ। আর আপনারা বমি সবাই, বা হ্যাঁ বমির সাথে হতে পারে। বেশ। স্যার, স্ট্রোক জ্বরের করলে সাথে হতে হতে পারে। পারে। হ্যাঁ,
জ্বরের ব্রেন সাথে স্ট্রোকের যদি সময় হতে পারে। কিসের সাথে? ব্রেন স্ট্রোক। একদম ঠিক। ব্রেন স্ট্রোকের সঙ্গে এটা খুব দেখা যায়, হার্টের সমস্যার সাথেও দেখা যায়। হার্ট, ব্রেন স্ট্রোক এগুলো খুব দেখা যায়। আর কিছুর সঙ্গে দেখা যায়? জ্বরের সঙ্গে কি দেখা যেতে পারে এইরকম অবস্থাটা? কোথাও দেখেছেন আজ অবধি? না স্যার। তাহলে ব্রেন স্ট্রোকের একটা রুগীকে যদি আপনারা দেখেন যে হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে গেল, বা হঠাৎ হার্ট ব্লক হয়ে যাচ্ছে, বা হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, সারা শরীরে ঘামছে, সে দুর্বল হয়ে পড়েছে, বিছানায় শুয়ে পড়েছে, সে আর বসে থাকতে পারছে না, চারিপাশের লোকজন ছুটে আসছে, আপনি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন যদি আপনার জানা না থাকে। যদি জানা না থাকে তো আপনার কাছে শেষ। সবাই তাকে নিয়ে ভয় পাবে, আর আমরা ওই অবস্থার জন্য মেডিসিন খুঁজবো। সবাই তাকে নিয়ে ভয় পাবে, আমরা ওই অবস্থার জন্য মেডিসিন খুঁজবো। কি তার মেডিসিন হবে সেটা আগের থেকে রেডি রাখতে হবে। এই অবস্থায় মেডিসিন আসে দুটো, একটা হচ্ছে ভিরেট্রাম অ্যালবাম আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কিন্তু হঠাৎ রোগের আক্রমণ দেখে সবাই অ্যাকোনাইট দেবে, ঠিক না ভুল? হঠাৎ আক্রমণ দেখে সবাই অ্যাকোনাইট দেবে। ভুল স্যার। জি স্যার, জি। এই জন্য হোমিওপ্যাথি ডাক্তারদের কেউ পছন্দ করে না, আর মূর্খ বলে। ঝাড়ে গিয়ে দমকানা হয়ে যায়। আমরা ওষুধ অ্যাপ্লাই করা শিখবো না, আমরা শুধু ওষুধের লক্ষণগুলোই শিখে যাব, কিন্তু ওষুধের অ্যাপ্লাইকে আমরা শিখবো না। ওই জায়গাতে আপনি কখনো তার মানসিক লক্ষণ খুঁজে পাবেন না? তাকে জিজ্ঞাসা করবেন? তাকে জিজ্ঞাসাও করা যাবে না, কাউকে জিজ্ঞাসা করা যাবে না। কিসে থেকে কি হলো, সে রাগ করেছিল তাই হয়েছে, নাকি ভয় পেয়েছিল তাই হয়েছে, নাকি না খেয়েছিল তাই হয়েছে, নাকি রোদ্রে ছিল তাই হয়েছে, এসব কিছু জিজ্ঞাসা করার আপনার সুযোগই পাবেন না। লক্ষণ তো আপনার কাছে স্পষ্ট। এখন মেডিসিন টুকুস করে একটা মেডিসিন দিয়ে দিতে হবে, দিয়ে বাকি যা করার সেগুলো করতে হবে। তাহলে ভিরেট্রাম অ্যালবামের খুব গুরুত্বপূর্ণ লক্ষণ কি দাঁড়ালো? স্যার, ঠান্ডা ঘাম, জীবন শক্তির দুর্বলতা, ওদের দ্রুত দ্রুত দুর্বলতা বললে হবে না ওটা। হ্যাঁ, শুধু দুর্বলতা বললে অনুভব করা যাচ্ছে না যে দুর্বলতার পরিমাপটা কতটা। মৃতবোধ দুর্বলতা বা হিমাঙ্গ অবস্থা এই বলতে হবে। মৃতবোধ দুর্বলতা বা হিমাঙ্গ অবস্থা। তারপর স্যার, ছাদে গিয়ে পিপাসা থাকে স্যার, পিপাসা থাকে স্যার। আপনি জলকে দিতে পারেন? প্রচন্ড পিপাসা আছে, লেখা আছে মেডিকেল প্রচন্ড পিপাসা লেখা আছে, কয়েকটা ম্যাথমেটিকে দেখেছি স্যার আমি। একটা কমন সেন্স দিয়ে চিন্তা করেন, একটা কমন সেন্স দিয়ে চিন্তা করেন। যখন তার হার্ট ব্লক হয়ে মানে হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে, তখন সে পানি চাইবে কি? কি ধারণা হয়? ভয়ে আপ্লুত হয়ে পড়বে, সে তো ভয়ে আপ্লুত হয়ে পড়বে। ব্রেনে স্ট্রোক হয়ে যায় তখন সে কিছুই বুঝতে পারে না, ওই ধাক্কার পরে যখন স্বাভাবিকতা ফিরে আসে তখন ধীরে ধীরে সেন্স ফিরে আসে। এই জন্যে সেন্স ফিরে আসার পরে যদি জিজ্ঞাসা করেন তার কি হয়েছিল, সে সেন্স থাকার পূর্ব অবস্থা সম্বন্ধে একটু একটু মনে করে কিছু বলতে পারে, তারপরে কি হয়েছে সে জানে না, এটাই বলবে। ওটার সঙ্গে পিপাসার সম্পর্ক নেই। পিপাসার সম্পর্ক পেটের যন্ত্রণা, পিপাসার সম্পর্ক
আপনার ডিসমেনোরিয়া মানে বাধক বেদনার সাথে পিপাসার সম্পর্ক, জ্বরের সাথে পিপাসার সম্পর্ক, ডায়রিয়ার সাথে পিপাসার সম্পর্ক, কলেরার সাথে, এগুলোর সঙ্গে পিপাসার সম্পর্ক থাকবে। বাকি কোনো অবস্থার সাথে পিপাসার সম্পর্ক থাকবে না। বোঝা গেল? জি স্যার। এগুলো সম্বন্ধে সব ভালোভাবে ধারণা রাখতে হবে, না নাহলে অন্যরা হাসাহাসি করবে যে আমাদের অবস্থা দেখে। স্যার 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 সমস্যা হলো স্যার এখানে দেখেন স্যার, আমি কেবল বের করলাম ম্যাথমেটিক্যাল বের করলাম, এখানে বিরেট্রোম্যামের লক্ষণ ছিল স্যার আপনার 31টা 31 লক্ষণ। এখানে কোন লক্ষণটা আমরা নিব, কোন লক্ষণটা বাদ দিবে, এটা বুঝতে বুঝতে স্যার আমাদের 1 সপ্তাহ লেগে যাবে স্যার। এখানে সমস্যা, মেন সমস্যা। জীবন লেগে যাবে যদি কেউ না শেখায়, তাহলে সারা জীবন লেগে যাবে, সারা জীবন লেগে যাবে যদি কেউ না শেখায়। কোনটা লক্ষণ, কোন লক্ষণটা পাওয়া যাবে, এগুলো যদি কেউ না শেখায়, ও সারা জীবন লেগে যাবে, তাও শেখা যাবে না। এই জন্য দেখছেন না হোমিওপ্যাথির অবস্থা, একটা ভাত টিপলে বোঝা যায় যে বাকি ভাতগুলোর কি অবস্থা। ওই বই পড়ে পড়ে কি করে সবাই, বই পড়ে পড়ে লক্ষণগুলোকে সাজায়, তার মানে সাকসেস কেস থাক আর না থাক, বই পড়ে পড়ে কেসগুলো সাজায়, সাজিয়ে এখানে এসে লেকচার দেয়, লেকচার দিয়ে দেখায় যে হ্যাঁ এই ওই সেই। আসলে সেটা নয়। তাদের মানে প্রতিটা মানুষের বলার ধরন দেখে বোঝা যাবে যে ইয়ে কি বলছে। ওকে দেওয়া হয়েছিল ভিরেট্রাম অ্যালবাম। যখন তার পেটে যন্ত্রণা হতো, পেটে যন্ত্রণার সাথে মানে প্রচুর যন্ত্রণা হতো, আর প্রচুর যন্ত্রণার সাথে সে প্রচন্ডভাবে দুর্বল হয়ে পড়তো, আর প্রচন্ডভাবে দুর্বলতার সাথে সারা শরীরে ঘেমে যেত, সারা শরীরে ঘাম হতো। এটাই ছিল নির্দেশক লক্ষণ। এর কাছাকাছি আর একটা মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটি কি হয়, যদি কখনো আঘাত লাগে, কোথাও আঘাত প্রাপ্ত হয়, সালফিউরিক অ্যাসিডের ব্যাপারটা হচ্ছে যদি কোথাও আঘাত প্রাপ্ত হয়, আঘাত লাগার পর থেকে মাথায় আঘাত লাগতে পারে, অবশ্যই স্ট্রোকটাও তার মধ্যে চলে আসবে, স্ট্রোকটাও তার মধ্যে চলে আসবে। চরম অবসন্নতার সাথে সারা শরীরে প্রচুর ঘাম, সালফিউরিক অ্যাসিডে এই লক্ষণটা রয়েছে। স্যার ভালো করে একটু টিপস দেন স্যার, যে আমরা কিভাবে কিভাবে এই সবগুলো একটু মানে একটু উপলব্ধি করতে পারবো যে কোন লক্ষণটা পাওয়ার, কোন লক্ষণটা পাওয়ার নয়। হুম, তাহলে বেশ ভালো লাগলো না কেসটা? স্যার খুব ভালো লাগলো স্যার কেসটা। আর যে শিওর শর্টে টিপস দেওয়া হয়েছে, সেখানে ওই যে মেনস্ট্রুয়ালের সঙ্গে আপনার বাধক বেদনার সাথে, না না না, প্রফিউজ ব্লিডিং উইথ কোলাপস এবং প্রফিউজ সোয়েট অল ওভার দ্য বডি, এই সিমটমটা ওখানে বলা হয়েছে। সেখানে ভিরেট্রাম অ্যালবামের কথা বলা হয়েছে, যে কোনো রোগের সঙ্গে এটা হতে পারে, ভিরেট্রাম অ্যালবাম। আর একটা কেস বলে দেখেন নেক্সট।
একজন রজকিনী, বয়স 40 বছর, নিম্নলিখিত লক্ষণগুলির সহিত শয্যাগত শুয়ে আছে। তার পাকস্থলীর শীর্ষে বাম দিক হতে তীক্ষ্ণ ব্যথা এবং যন্ত্রণা বাম দিক থেকেই আসতো। যে কোনো প্রকার সঞ্চালনে বিশেষত প্রত্যেক পদক্ষেপেই যন্ত্রণা। কোনো প্রকার পদস্খলনে মানে ফল্ট স্টেপে আরো তীক্ষ্ণ যন্ত্রণা বেশি হতো বা তীক্ষ্ণ যন্ত্রণা আরো বেশি হতো। যখন তিনি শয়ন করতেন তখন ব্যথা কষ্ট থাকতো না, অর্থাৎ ব্যথা কষ্ট হতে মুক্ত থাকতেন। রাত 3টার পরে নিদ্রা যেতে পারতেন না। খাদ্যে আগ্রহ থাকা সত্ত্বেও খাবার পরেই অসুস্থ বোধ করতেন। মুখে লালা জমতো, জলোদ্গম হতো, মানে লালা জমতো, ওই জল জমতো, এইগুলো আর কি। প্রত্যেক খাদ্যের পরেই শূন্য ঢেকুর উঠতো। আসলে উনি লক্ষণগুলো বিস্তারিতভাবে সব লিখেছেন। মেজাজ উত্তেজিত অর্থাৎ রাগে রাগে খিটখিটে ভাব, সহজেই রাগান্বিত হয়ে পড়তেন, খিটখিটে বা বিরক্ত, এটাই। ব্যথা বেশি হবার সঙ্গে সঙ্গে সারা শরীরে ঘামে আবৃত হয়ে উঠত। দেখেন, ব্যথা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সারা শরীরে ঘামে আবৃত হয়ে উঠত। ব্যাস, এই পর্যন্ত রয়েছে কেসটা। কি মেডিসিন? তার আগে লক্ষণগুলো বলেন। লক্ষণগুলো বলুন। নির্দেশক লক্ষণ এখানে কি কি পেতে পারি আমরা? মোশন এগ্রাভেশন, হ্যাঁ, মোশন এগ্রাভেশন, একদম। তারপর ইরিটেবিলিটি, চিল ডিউরিং নাকি হিট ডিউরিং হবে? যাই হোক, হ্যাঁ, ইরিটেবিলিটি, বিরক্ত আছে, আর সঞ্চালনে বৃদ্ধি, আর সামান্য নড়াচড়াতেই বেশি, তাই না? তীক্ষ্ণ ভাবে বেড়ে যায় সামান্য নড়াচড়াতে। আর কম থাকাটা বলছেন না কেন? সামান্য নড়াচড়াতেই যখন সে বেশি হচ্ছে, তখন চুপচাপ শান্তভাবে থাকলে পরে আর ব্যথা যন্ত্রণা কষ্ট কিছুই থাকে না। প্রত্যেকটা পদস্খলনেই তার ব্যথা যন্ত্রণা তীক্ষ্ণভাবে বৃদ্ধি পায়। এইগুলোর সাথে ব্যথা যন্ত্রণা বৃদ্ধির সাথে তার শরীরে, সারা শরীরে ঘামে ভিজে যেত। কোনো মেডিসিনের ধারণা পাওয়া যাচ্ছে? আর মেজাজে হচ্ছে খিটখিটেপনা, সহজেই বিরক্ত, সহজেই উত্তেজিত, খিটখিটে। তাহলে দেখেন, এখানে ফিজিক্যাল সিমটমগুলো দেখলেন এবং মানসিক লক্ষণগুলোও দেখলেন। আমরা কি করি? মানসিক লক্ষণগুলো আরো বেশি ভাবে দেখছি। ফিজিক্যাল সিমটমগুলোর সাথে সাথে মানসিক লক্ষণগুলো আরো বেশি ভাবে শিখছি। তাহলে মেডিসিনটা কি মনে হচ্ছে? আগে সিমটমগুলোকে কালেক্ট করেন। কিছু ধারণা আসছে কি না আসছে না? কথা বলুন, কথা না বললে তো সময় শেষ হয়ে আসবে। ধারণা না আসলে আমি বলে দিচ্ছি। জি স্যার, বলুন স্যার। খুব মুশকিল, ম্যাথমেটিকাও পড়তে হবে। এই জন্য আমি বারবার বলে না, শুধু মেন্টাল নয়, ম্যাথমেটিকাও পড়তে হবে। সামান্য নড়াচড়াতেই বৃদ্ধি এবং চুপচাপ স্থির ভাবে থাকলে আরাম। কোন ওষুধে আছে এই লক্ষণ? ব্রায়োনিয়া, স্যার ব্রায়ান আছে, অনেক
ব্রায়োনিয়া রোগী অসুস্থতা চরম পর্যায়ে চুপচাপ শুয়ে থাকতে চায় না ঘুরে বেড়াতে চায়? চুপচাপ শুয়ে থাকতে চুপচাপ চাই। ব্রায়োনিয়া চুপচাপ শুয়ে থাকতে চায় এবং চুপচাপ শুয়ে থাকলে সে খুব আরাম পায়। সামান্য নড়াচড়াতেই তার কষ্ট বেড়ে যায়। এটাই হচ্ছে পিকুলিয়ার, এটাই হচ্ছে তার লক্ষণ। অনেক বেশি নড়াচড়া করবে তবে তার কষ্ট বেড়ে যাবে তা নয়, সামান্য নড়াচড়াতেই তার কষ্টের বৃদ্ধি। সেই সাথে সাথে সে চুপচাপ শুয়ে থাকতে চায়। তাহলে এ একটা দিক গেল। আর হচ্ছে যন্ত্রণার সাথে সারা শরীর ঘামে ভিজে যায়। ভিরেটাম অ্যালবামের মতো নয় এটা, সেখানেও তো যন্ত্রণার সাথে সারা শরীর ঘামে ভিজে গেল, তাই না? কিন্তু সেখানে কি বলা হয়েছে? চরম অবসন্নতা, যন্ত্রণার সাথে চুপচাপ শুয়ে থাকা আর চরম অবসন্নতার সঙ্গে চুপচাপ শুয়ে থাকা দুটো জিনিস এক না আলাদা? অবশ্যই আলাদা স্যার। এটাকে রুগী বলবে না ডাক্তারকে বুঝতে হবে? এটাকে ডাক্তার ডাক্তারকে বুঝতে হবে, রুগী বলবে না, ডাক্তারকে বুঝতে হবে যে এ চুপচাপ শুয়ে আছে, ব্যথা যন্ত্রণা কষ্ট বেড়ে যাচ্ছে বলে, সেই জন্যে। রোগ হলে একটু দুর্বলতা হবেই, দুর্বলতা থাকবেই রোগ হলে, কিন্তু ভিরেট্রাম অ্যালবামের দুর্বলতা লিমিট ক্রস করে যায়, তাই নাকি? লিমিট জি ক্রস করে যায়, এই জন্য ভিরেট্রাম অ্যালবাম ধরা হয়েছে। আর ভিরেট্রাম অ্যালবামের কোলাপস হচ্ছে ওটা। এই জায়গাটাকে আপনার মাথায় রাখতে হবে। পেশেন্ট দেখলেই ফটাফট আপনার মাথার মধ্যে চলে আসবে এই যে ছক, এই ছক আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। ওই রকম এক দু চারটি পেশেন্টকে খাড়া করে দেন, আপনাকে ছাড়া আর কেউ কাউকে চিনবে না। এখানে এখন আপনি বলবেন কই, ব্রায়োনিয়া অ্যালবামের তো অনেক পরে পরে অনেক পরিমাণে জল পানের পিপাসা আছে, সেটা তো নেই। তাহলে ব্রায়োনিয়া অ্যালবাম হলো কি করে? আরে তার যন্ত্রণার সঙ্গেও পিপাসা থাকবে। পিপাসা কোন কোন রোগের সাথে সম্পর্কিত সেটাকে বুঝতে হবে। কার কার সাথে পিপাসা সম্পর্কিত থাকে সেটাকে বুঝতে হবে। ব্রায়োনিয়া অ্যালবামের প্রচুর ঘাম, ব্যথা বেদনার সাথেও প্রচুর ঘাম। কোথাও যদি ব্যথা বেদনা থাকে, সঙ্গে কোষ্ঠবদ্ধতা এবং নড়াচড়ায় বৃদ্ধি, চুপচাপ থাকলে আরাম, ব্রায়োনিয়া অ্যালবাম। শুধু এইটুকু নয়, সেই সাথে মানসিক লক্ষণগুলো একটু মিলান। সে বিরক্ত, খিটখিটি হয়ে যাচ্ছে, উপদ্রব পছন্দ করছে না এবং কাজকর্মের ব্যাপারটাকে নিয়ে সে অনেক বেশি উৎকণ্ঠিত। এটা হলো ব্রায়োনিয়া অ্যালবাম। এখন কথা হলো, এই পর্যায়ে পৌঁছানোর অনেক আগে অনেক পেশেন্ট আমাদের সামনে আসবে। তাহলে সেখানে তো নড়াচড়ায় বৃদ্ধি, চাপ, চুপচাপ স্থির থাকলে উপশম, এগুলো তো পাবো না। তাহলে সেইখানে ব্রায়োনিয়া আমরা কিভাবে দেব? আমরা যদি সেখানে ব্রায়োনিয়া না দিতে পারি, তাহলে রুগীগুলোকে ফিরিয়ে দিতে হবে। তাদের বলতে হবে আপনারা বাসায় চলে যান, বাসায় গিয়ে অপেক্ষা করুন, আগে আপনি ব্রায়োনিয়া অ্যালবামের পরিপূর্ণ চিত্র তৈরি করুন, তারপর আসবেন, তারপর আপনাকে ব্রায়োনিয়া দেব। আমার যে যুক্তি, আমার যে কথা, তার সঙ্গে এবার মিলে যাচ্ছে কিনা, এই জন্য বলি যে প্রতিটা মেডিসিনের প্রাথমিক পর্যায়ের লক্ষণ সম্বন্ধে যেমন অভিজ্ঞতা অর্জন করতে হবে, তেমনি চূড়ান্ত পর্যায়ের লক্ষণ সম্বন্ধেও আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। ব্রায়োনিয়া অ্যালবামের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবার অনেক আগে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ের সময়ে সে নড়াচড়ায় বৃদ্ধিতে দূরে থাক, সে ওষুধ খাবে আর কাজ করবে, বিশ্রামে যাবে না, ওষুধ খাবে আর কাজ করবে। তখন তার মোটিভ থাকে আলাদা, উদ্দেশ্য থাকে আলাদা, তার কিছু ভাবনা থাকে, সেই ভাবনা তাকে কাজ করতে বাধ্য করে, তাই সে অসুস্থতা নিয়েই কাজ করে। সেখানে আপনার মোশন অ্যাগ্রাভেশন, রেস্ট অ্যামেলিওরেশন, এই ব্যাপারটা থাকতেও পারে, নাও পারে। কিন্তু চূড়ান্ত পর্যায়ের জায়গাতে তার মডালিটিটা বেশিরভাগটাই থাকে, কেননা তখন ব্রায়োনিয়ার পরিপূর্ণ চিত্র প্রমিনেন্ট হয়ে যায়। ব্রায়োনিয়ার কেসটা বোঝা গেল? তাহলে ভিরেট্রাম আর ব্রায়োনিয়ার কেসটা একই রকম, কিন্তু একটা জায়গা
ওরও যন্ত্রণা বেশি, এর সঙ্গে সঙ্গে প্রচুর দুর্বল হয়ে পড়ে, সারা শরীর প্রচুর ঘেমে যায়। এরও যন্ত্রণার বৃদ্ধির সাথে সাথে সারা শরীরে প্রচন্ড ঘামে সিক্ত হয়ে যায়, এবং তখন সে চুপচাপ শুয়ে থাকে, নড়াচড়ায় বৃদ্ধি। দুটো দেখতে প্রায় একই রকম, শুধু পার্থক্য এক জায়গাতেই দেখা গেল, সেটা হচ্ছে যে এ নড়াচড়ায় তার যন্ত্রণার বৃদ্ধির কারণে চুপচাপ শুয়ে থাকে, আর ভেরিট্রাম অ্যালবাম প্রকৃতপক্ষে কোলাপসের জন্য আর নড়াচড়া করতে পারে না। এইটুকু হলে পার্থক্য, বাকি সিমটম গুলো এক, তাই নাকি? জি স্যার, জি স্যার। তাহলে ফিজিক্যাল সিমটম, মেন্টাল সিমটম এগুলো পড়তে হবে কিনা এবার আপনারা ভাববেন। চলুন পরের একটা কেস নিয়ে আরেকটু আলোচনা করছি। একজন মানুষ, বয়স 42 বছর, ব্যবসা সংক্রান্ত কাজে সর্বদাই, হ্যাঁ তার আগে বলি, ওইখানে ব্রায়োনিয়া অ্যালবাম মাদার দেওয়া হয়েছিল, উনি কোনো পোটেন্সি ব্যবহার করেননি, ওইখানে ব্রায়োনিয়া অ্যালবাম মাদার ব্যবহার করেছিলেন। এক ফোঁটা ব্রায়োনিয়া নির্যাস পরের দিন কি বললেন, যে ব্যথা বেশি হবার সঙ্গে সঙ্গেই সারা শরীরে ঘর্মে আবৃত হয়ে উঠত। ব্যবস্থাপত্র: এক ফোঁটা ব্রায়োনিয়ার নির্যাস মাদার টিংচার পরের দিন সম্পূর্ণ সুস্থ এবং তার ধৌত কাজে পুনরায় ব্রতী হলেন। বোঝা গেল উনি মাদার মেডিসিনটা ব্যবহার করেছিলেন, পোটেন্সিও দেননি। পরের কেস, একজন মানুষ, বয়স 42 বছর, ব্যবসা সংক্রান্ত কাজে সর্বদাই ডেস্কেই নিযুক্ত থাকতেন। গত 5 দিন যাবৎ অসুস্থ। তার লক্ষণগুলি ছিল: সন্ধ্যার প্রথম দিকে অসুস্থ এবং মাথা ঘোরানিতে ভুগতেন। কোনো কারণ ছাড়াই ঢেকুর উঠত। রাত্রে টক বমি হতো, অবশিষ্ট রাতেও ঢেকুর উঠত। আজ বমি বমি ভাবের সাথে দুর্গন্ধ অম্ল আস্বাদযুক্ত ঢেকুর। মনে হতো খাদ্য হজম না হয়েই পাকস্থলীতেই থেকে যেত। মস্তিষ্কের মধ্যে শূন্য ফাঁকা বোধ, হতবুদ্ধি ভাব। এই যে হতবুদ্ধি ভাব, এটা কিন্তু রোগী বলেনি, নিজেকে বুঝতে হয়েছে। হতবুদ্ধি ভাব তার মানে একটা নির্বোধ হয়ে গেছে, তার মাথায় আর কোনো কাজ করতে না, এরকম হতবুদ্ধি ভাব। সামান্য গোলযোগেই অসহিষ্ণুতা। সাধারণ প্রকৃতি ছিল কি, মানে তার স্বভাব, এখানে সাধারণ প্রকৃতি বলতে স্বভাব, শান্ত নম্র ধীর। এই মানে অসুস্থতার সাথে ছিল হতবুদ্ধি ভাব, এবং সামান্য গোলযোগে অসহিষ্ণুতা ছিল, সহ্য করতে পারতো না, মানে সহ্য ক্ষমতা এতটাই কম। আর তার সাধারণ প্রকৃতি অর্থাৎ জেনারেল সিমটম গুলোর মধ্যে যা ছিল, নেচার যা ছিল, সেটা হচ্ছে শান্ত, নম্র, ধীর। মেডিসিন কি ছিল? পজিটিভ মনে হচ্ছে না। হ্যাঁ, বলেন কি মেডিসিন, আর কে বলবেন? স্যার তার রোগগুলো কখনো বাড়তো সন্ধ্যার পর থেকে, তাই তো? সন্ধ্যার পর বেড়ে যেত, সন্ধ্যার পর অম্ল ঢেকুর উঠতো, এবং বাকি রাতেও ঢেকুর উঠতো, এবং টক বমি হতো। সন্ধ্যার পর বেশি হতো, টক ঢেকুর উঠতো, টক বমি হতো, বমি হওয়ার পরেও বাকি রাত্রিতেও তার ঢেকুর উঠতো। তার কষ্ট বৃদ্ধি পেত ওই রাত্রিবেলাতে, সন্ধ্যার পর। স্যার পালসে দিল নাকি? কোন কোন সিমটম গুলোকে ধরে পাল্টে দিলা? পালসেটিলারও তো জানার মতে সন্ধ্যার পর থেকে সমস্যা বৃদ্ধি হয়, আবার শান্ত, নম্র, ধীর। হ্যাঁ, আর
আর কেউ? সহ্য ক্ষমতা কম, সে সাথে নরম মানুষ, মানসিক ভাবেও দৈহিক ভাবেও দুর্বল। হ্যাঁ হ্যাঁ, সেই কংগ্রাচুলেশন, ওকে পালসিটি লাইট দিয়েছি। তাহলে আপনারা দেখলেন তো ফিজিক্যাল সিমটম মেন্টাল সিমটম দুটোকে কিভাবে মেলানো হয়েছে। আর এখানে উনি তার সাধারণ প্রকৃতিটাও নিয়েছেন, অর্থাৎ নেচার, তার যে সাধারণ স্বভাব সেটাকেও নিয়েছেন। ওইটুকুর উপরেই তিনি ভিত্তি করতে পারেননি, পরে নেচারটাকে নিয়েছিলেন, যে সে ছিল শান্ত, নম্র, ধীর। আমি কিন্তু এই মেডিসিন সম্বন্ধে বারবার বলে এসেছি যে সে হচ্ছে খুব ধীর গতি সম্পন্ন মানুষ, দ্রুত কাজকর্ম, দ্রুত কথা বলা, দ্রুত চলাফেরা এগুলো সে করতে পছন্দ, মানে সে পারে না, তার ধাতুটা নয়, ওটা তার ধাতু নয়। কেসগুলো সম্বন্ধে আপনাদের কি কারো ধারণা ছিল আগে থেকে, কেউ জানতেন? স্যার এগুলো শুনেনি তো। শোনেননি? শুনলে আপনারা খুব মানে শিহরিত হয়ে উঠবেন। কার কেস আমি পড়লাম, শিহরিত হয়ে উঠবেন, কার কেস আজকে আমি আপনাদের শোনালাম। আরো কয়েকটা কেস রয়েছে। ডাক্তার ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যানের কেস, এগুলো তার নিজের কেস, বুঝলেন? ডাক্তার হ্যানিম্যান কি করেছেন এবার দেখেন। প্রথম কেসটা ছিল আমার, বাকি কেসটা হচ্ছে ডাক্তার হ্যানিম্যানের। এই জন্যে মোডালিটি, ইচ্ছা, অনিচ্ছা, আকাঙ্ক্ষা এগুলোকে খুব গুরুত্ব দেবেন। যে সমস্যা নিয়ে সে ভুগছে, সেই সমস্যাগুলোর মধ্যে সব থেকে চূড়ান্ত কষ্টকর অবস্থা, কষ্টকর লক্ষণ যেটা, কষ্টকর রোগ ভোগ যেটা, তার মোডালিটি, সেই রোগের সাথে তার মানসিকতা কেমন থাকছে, ইচ্ছা অনিচ্ছা এগুলো সব নেবেন। ওই পরিস্থিতির সাথে সে নিজেকে কিভাবে মানাচ্ছে এগুলোকে জানতে হবে। সে চুপচাপ থাকতে চাইছে নাকি অস্থির হচ্ছে, তার মেজাজ শান্ত থাকছে না ভয়ার্থ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান কিছু। যদি ওর মধ্যেই মেডিসিনটা নির্বাচিত হয়ে যায় তাহলে আর নেচারে গিয়ে অতটা সময় নষ্ট করার প্রয়োজন নেই। যদি ওইখানেও ম্যানেজ না হয়, কমপ্লিট না হয়, এবার একটুখানি নেচারে আসে না, হয়তো 4-5টা মেডিসিন চলে আসলো আপনার ওই লক্ষণগুলোর ভিত্তিতে। তো 4-5টা মেডিসিন যখন আসলো তখন একটি মেডিসিনে পৌঁছতে গেলে আপনাকে এবার মানসিক লক্ষণ আসতে হবে। তো মানসিক লক্ষণ রোগ ভোগের সাথে তার অ্যাডাপ্টেশনের সাথে মানসিক লক্ষণ তো আপনি নিয়েছেন, নেওয়ার পরে তো 4-5টা মেডিসিন এসে গেছে, এখন তো আর কোনো সিমটম পাচ্ছেন না। তো জোর করে আপনি লবণ খান, আপনার গ্রীষ্মকাল আসলে মাথায় যন্ত্রণা করে, এইভাবে জোর করে সিমটম আদায় করার কোনো প্রয়োজন নেই। আপনি সাধ্যমতো চেষ্টা করে ফেলেছেন যা করার, এখন যেটা করবেন তার স্বভাবটাকে একটু বোঝার চেষ্টা করুন। তখন আপনি বুঝুন যে ওই ব্যক্তিটা মানে ধাতুগতভাবে চিকিৎসা দিতে গেলে তখন তার স্বভাবগতভাবে যে বৈশিষ্ট্য সেই জায়গাটা আবিষ্কার করতে চেষ্টা করুন পেশেন্টের সঙ্গে, পেশেন্ট পার্টির সঙ্গে, তাহলে মেডিসিন চলে আসবে।
ওখানে জোর করে সিমটম নেবেন না। বুঝে গেল? জি স্যার। আর একটা কেস আছে, কেসটা কি পড়া যাবে? আর 4টি তো বাস দিয়ে চললো, আজান দিয়ে দেবে এক্ষুনি। স্যার এখন লেট, এখন দেরি আছে স্যার, বলেন। আর এই কেসটা পড়বো, এই কেসটা পড়ে ছেড়ে দেবো। হ্যাঁ, আজকে শরীরটা একদম ভালো লাগছে না। আচ্ছা, একটি গ্রাম্য বালিকা, বয়স 14 বছর, এই পর্যন্ত আদ্য ঋতু দেখা যায়নি। 1842 সাল 17 সেপ্টেম্বর হ্যানিম্যান এই কেসটা দেখেন। 1 মাস পূর্বে রৌদ্রে নিদ্রা যাবার 4 দিন পরে ধারণা করলো যে সে একটি নেকড়ে বাঘ দেখেছিল। কি বলছে? 1 মাস পূর্বে রৌদ্রে নিদ্রা গিয়েছিল, সেই নিদ্রা যাবার 4 দিন পরে সে ধারণা করেছিল যে সে একটি নেকড়ে বাঘ দেখেছিল। 6 দিন পরে মাথায় যেন একটি আঘাত পেয়েছে অনুভব করলো। এগুলো তার মানে ভুল ধারণা সব চলে আসছে। সে অর্থহীন বাক্য বলছে, যেন পাগল হয়েছে, এরূপ ভাবে ক্রন্দন করছিল। সময় সময় শ্বাসকষ্ট, সাদা শ্লেষা নিঃসরণ, কোনো অনুভূতির কথা সে বলতে অক্ষম। বেলেডোনা কোনো শক্তি সম্বন্ধে উল্লেখ নেই। প্রত্যহ সকালে একবার, 16 তারিখে কিছুটা শান্ত, নাক ঝাড়তে পারে উন্মাদ অবস্থায়, যা সে পারত না। অসংলগ্ন কথা এখনো বলে, কিন্তু পূর্বের মতো এখন আর তত বেশি মুখভঙ্গি করে না। গত রাত্রে অত্যন্ত ক্রন্দন করেছিল। পায়খানা ভালো, মধ্যম রকমের নিদ্রা হয়েছিল, তথাপি অস্থির প্রকৃতি ছিল। অস্থির, তাহলে এখানে কি হলো? অত্যন্ত ক্রন্দন করেছিল এবং অস্থির ছিল। চক্ষু রক্তাক্ত, ঘাড়ে ব্যথা, ওই ওষুধটি ব্যবস্থা হলো। যেহেতু চোখ লাল, ঘাড়ে ব্যথা এবং অস্থির ক্রন্দন, সব মিলিয়ে বেলেডোনা। আবার 20 তারিখে অনেকটা ভালো, অধিকতর সহজভাবে কথা বলে, সামান্য কাঁদে, চিকিৎসককে চিনতে পারে এবং নাম বলতে পারে, উপস্থিত জনৈক মহিলাকে চুম্বন করতে ইচ্ছা করে, তাহার কাম প্রবৃত্তির প্রবণতা দেখা যায়। সহজেই কাম প্রবৃত্তির উদ্রেক হেতু জননেন্দ্রিয়ে হাত দিতে দেখা যায়। নিদ্রা ভালো হলেও প্রায়ই কেঁদে ওঠে এবং সামান্য কারণে রেগেও ওঠে। স্বাভাবিক অপেক্ষা অধিকতর আহার করে। যখন স্বাভাবিক থাকে তখন শিশুসুলভ আচরণ করে। বেলেডোনা পূর্ববৎ চালিয়ে যেতে বলা হলো। প্রত্যহ সকালে 1 দাগ করে 28 তারিখ পর্যন্ত। কত? 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, তাহলে 8 দিন একটানা বেলেডোনা খাইয়ে গেছে। 22 হতে 28 দিবারাত্র উত্তেজিত। এখন সে উত্তেজিত, কিভাবে চেঞ্জ হচ্ছে? কথায় ও কাজে অতিশয় কামুকতা, নিজের জামা কাপড়ও টানে, অপরের জননেন্দ্রিয় স্পর্শ করতে চেষ্টা করে। হাইসিমাস 30, লক্ষণ চেঞ্জ হয়ে গেছে। প্রত্যহ সকালে একবার। ক তারিখ থেকে? 28-এ, 22 হইতে 28-এ, 24-এ, তাহলে 24 তারিখে গেল। এবার 5ই অক্টোবর, প্রত্যহ সকালে দিকে 5ই সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত। 24 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত, না 4ই অক্টোবর পর্যন্ত। এবার 5ই অক্টোবর সে এসছে। 5ই অক্টোবরের দিন কিছুই খায়নি, পেটে ব্যথা, গত কয়েকদিন হতে ঈর্ষা প্রবণতা, কামুকতা কম, মল অপেক্ষাকৃত পাতলা, সর্বাঙ্গে চুলকানি,
বিশেষত স্ত্রী জননাঙ্গে। নিদ্রা ভালো, সেকারাম ল্যাকটিক 7 দিনের। দেখেন 7 দিনের, আমরা এক দিনের ওষুধ দেই বা 2-3টি মাত্রা দেই, এ কি করলো 7 দিনের, কিন্তু পোটেন্সিটা তো এখানে সেইভাবে বলা নেই। 13ই অক্টোবর 7 তারিখ হতে অত্যন্ত ক্রোধের উদ্রেক, প্রত্যেককে আঘাত করতে চেষ্টা করে। 8 তারিখ কল্পিত নেকড়ে বাঘের ভয়ের আক্রমণ, আবার যা পূর্বে দেখা দিয়েছিল ঠিক তদ্রূপ পুড়ে যাবে এই ভয়ও ছিল। তারপর থেকে শান্ত, স্বাভাবিকভাবে কথাবার্তা। গত 2 দিন আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেকারাম ল্যাকটিক। 14 তারিখ স্বাভাবিক মানসিক অবস্থা, সম্পূর্ণ সুস্থ। 18ই অত্যন্ত মাথার যন্ত্রণা, ঘুম ভাব, আনন্দিত ভাব কম। সালফার কত শক্তি বলা নেই, সম্ভবত 60 শক্তি, এখানে 60 শক্তি, তার সেন্টিসিমাল স্কেল লেখক বলেছেন। 1 দাগ প্রত্যহ সকালে। ক তারিখে? 18ই অত্যন্ত মাথায় যন্ত্রণা হলো। 14ই স্বাভাবিক মানসিক অবস্থা, সম্পূর্ণ সুস্থ। 18ই অত্যন্ত মাথায় যন্ত্রণা হলো। তখন সালফার 60 শক্তির প্রত্যহ 1 দাগ করে। তাহলে 18 তারিখ থেকে 22 তারিখ, 22 তারিখ সম্পূর্ণ সুস্থ, সামান্য মাথায় যন্ত্রণা। সালফার নভেম্বর পর্যন্ত চলতে থাকে। সালফার নভেম্বর, তাহলে 22 থেকে নভেম্বর 8 দিন এক টানা চলেছে 60 শক্তি। সেই সময় হতে স্বাস্থ্যবান ও স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় আছে। তাহলে স্বয়ং হ্যানিম্যান তিনি ওষুধকে কতগুলো করে ডোজ কতদিন করে খাইয়ে গিয়েছেন এবার দেখেন। সিমটম চেঞ্জ হয়েছে, শুধুই সিমটম চেঞ্জ হয়েছে, বারবার সিমটম চেঞ্জ হয়েছে। যখন যেমন সিমটম দেখা দিয়েছে তখন সেই সিমটমের ভিত্তিতে তিনি মেডিসিন দিয়েছেন। হ্যানিম্যানের বেলায় দোষ নাই, কিন্তু আমরা কেস্টিকিং করে কনস্টিটিউশনাল মেডিসিন দিলাম, এখন সিমটমের পরিবর্তনের সাথে সাথে যদি মেডিসিন চেঞ্জ করি না, তখন মানে সব দোষ দাস ব্যাপারগুলো চলে আসবে। বিষয়টা তা না, যখন যে ধরনের সিমটমগুলো পাওয়া যাবে তার ভিত্তিতে মেডিসিনটা দিতে হবে। তবে মেডিসিন দেওয়ার পূর্বে মানসিকতাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সিমটম পরিবর্তনের পাশাপাশি তার মানসিক অবস্থা কেমন আছে। যদি মানসিক অবস্থা খারাপ থাকে তাহলে তার মেডিসিন দিতে হবে। যদি মানসিক অবস্থা ভালোর দিকে থাকে, সিমটম পরিবর্তন কিন্তু মানসিক অবস্থা খারাপ, তাহলে তার মেডিসিন অবশ্যই দিতে হবে বর্তমান লক্ষণের ভিত্তিতে। আজকে আমার একটা কেস বাদে বাকি কেসগুলো আমি সবই স্বয়ং ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের কেস আপনাদের সঙ্গে শেয়ার করলাম।